কিন্তু পরিসংখ্যান যা বলছে, তথ্য যা বলছে, ইস্যু যা বলছে, 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে পারবে না। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করে। গত 15 বছরে শাসক দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যে একটা শিল্প পর্যন্ত আনতে পারেনি। বাসে, ট্রামে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় একটাই আলোচনা, কি করলেন গত 15 বছরে মুখ্যমন্ত্রী। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অবশ্যই আপনাকে অবাক করছে এই কথা শুনে, কিন্তু পরিসংখ্যান যা বলছে, তথ্য যা বলছে, ইস্যু যা বলছে, 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে পারবে না এবং বিজেপি ক্ষমতায় আসছে বাংলায়। 2026-এর বিধানসভা নির্বাচন, যেখানে 294টি আসনে লড়াই করবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে কাছাকাছি প্রায় 10 কোটি মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা 2021-এ দেখেছি 26শে ফেব্রুয়ারি 2021-এ নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল। 27শে মার্চ থেকে 29শে এপ্রিল পর্যন্ত 8 দফায় ভোট গণনা হয়েছিল এবং দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্য জুড়ে। এবং এই 2021-এর বিধানসভা নির্বাচনে মূলত যে ইস্যুগুলো রাজ্যের হাতে ছিল শাসক বিরোধীদের, প্রথম হচ্ছে করোনা, অর্থাৎ যে করোনা অতিমারি, সেই করোনা অতিমারির মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যায় গড়মিল, যেখানে বিজেপি পাল্টা তৃণমূল প্রত্যেকে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 2020 সালে প্রাকৃতিক বিপর্যয় আমফান, ত্রাণ বিতরণকে কেন্দ্র করে মানুষের মৃত্যু, ক্ষতিপূরণ, একাধিক ইস্যুতে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। প্রতিবাদ নেমেছিল বিজেপি। এনআরসি থেকে সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইন তৃণমূলের প্রচারে ঝড়ে তুলেছিল এ বিষয় নিয়ে, এবং একই ইস্যুতে পাল্টা প্রচারে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে পথে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করে, এবং শুধু তাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল রাজনৈতিক দলগুলো। ধর্মীয় মেরুকরণের নির্দিষ্টভাবে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল উত্তর 24 পরগনা, বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিক্ষিপ্ত নেতারাও নির্বাচনের আগে তারা পদ্ম শিবিরের নাম লিখিয়েছিল। তৃণমূল কংগ্রেসের এই পদ্ম শিবিরের নাম লেখা নেতামন্ত্রীরা তারা কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসকে খানিকটা হলে বেগ দিতে পেরেছিল। কিন্তু তার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোর ওপরে নজর দিয়েছিল রাজ্য সরকার, যেটাকে মূলত সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করেছিলেন। এবং শুধু তাই নয়, এই রকম একাধিক ইস্যু নিয়েই মূলত রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল। 26-এর বিধানসভা নির্বাচনে বিরোধীদের হাতে থাকছে একাধিক ইস্যু, এবং সেই ইস্যুগুলোকে সামনে রেখেই 26-এর ভোটের বৈতরণী পার হবে এ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। ফার্স্ট ইস্যু হচ্ছে এসআইআর, দ্বিতীয় ইস্যু ওয়াকফ সংশোধনী আইন 2025। তার পাশাপাশি যে ইস্যুগুলো উঠে আসছে সেটা হচ্ছে আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুন। তার পাশাপাশি উঠে আসছে এ রাজ্যের নারী নির্যাতন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি 26,000 চাকরি বাতিল, প্রাথমিকে 32,000-এর চাকরি এই মুহূর্তে ঝুলে রয়েছে, বেআইনি বাজি কারখানায় যেখানে একের পর এক বিস্ফোরণ, মানুষের মৃত্যু, মানুষ কর্মহীন হয়ে পড়া। এবং এই যে নারী নির্যাতন থেকে শুরু করে পাশাপাশি আসছে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া, অর্থাৎ মহার্ঘ ভাতা, ডিএ। কলকাতার একদিনের বৃষ্টিতে 8 জন মানুষের মৃত্যু। উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গ থেকেও এক রাতের বৃষ্টিতে সেখানে প্রায় 30 জন মানুষের মৃত্যু হয়েছে, ঘর ছাড়া বহু মানুষ। এবং শুধু তাই নয়, জলবন্দী অবস্থায় রয়েছে মানুষ, সাংসদকে পর্যন্ত মার খেতে হয়েছে, রক্তাক্ত হয়েছে। গরু পাচার থেকে কয়লা পাচার, দেউচা পাচামি থেকে কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে
আদিবাসী সম্প্রদায় তাদের যে আন্দোলন, একাধিক ইস্যু থাকছে রাজ্যের বিরোধী দলগুলোর হাতে। এবং শুধু তাই নয়, রাজ্য বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি তারা দিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে, কিন্তু ক্ষতিপূরণ দিলেই কি সব শেষ হয়ে যায়? শাসক দলের হাতে কী কী ইস্যু থাকছে? প্রথম যে ইস্যুটা শাসক দলের হাতে থাকছে এই এসআইআর, তার পাশাপাশি থাকছে বাংলা বিদ্বেষী কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের প্রকল্পের টাকা, থাকছে লক্ষ্মীর ভাণ্ডার মতন বৃহৎ একটা প্রকল্প, স্বাস্থ্যসাথী, পাড়ায় সমাধান, ডিএ থেকে শুরু করে রাজ্য সড়কের সম্প্রসারণ এবং বাংলার মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া। বিরোধীদের হাতে যে ইস্যুটা আমরা বারবার বলেছি যে এই 2026-এর নির্বাচনে সবথেকে বড় ইস্যু হতে চলেছে বিরোধীদের হাতে থাকা একের পরে এক ইস্যু। এ রাজ্যের লোকসভা নির্বাচন 2024-এ শেষ হয়ে গিয়েছে, আপনারা জানেন। এই 2024-এর লোকসভা নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ যে আসনগুলো, সেই আসনগুলো ধরে রাখতে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। বিশেষ করে উত্তরবঙ্গের আসনগুলোতে এখনও পর্যন্ত বিজেপির হাতেই রয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে এসআইআর, যে এসআইআরের কথা প্রসঙ্গ উঠে আসছে, তার একটাই কারণ বলছি, তার কারণ 2,28,00,000 ভোট মূলত ভারতীয় জনতা পার্টি পেয়েছিল, 50 লক্ষ ভোট কম পেয়েছিল এবং এই 50 লক্ষ ভোট কম পাওয়ার কারণেই ভারতীয় জনতা পার্টির থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ কয়েকটি আসন বেশি পেয়েছিল। কিন্তু এসআইআর হলে এ রাজ্যের বহু ঘুষপেটিয়া বাংলাদেশি, এখনও পর্যন্ত সেই ছবি ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে নাগরিকত্ব বাংলাদেশের, ভোটার বাংলার। এইগুলোই তো ভুতুড়ে ভোটার। মানুষ মারা গিয়েছে, বছরের পর বছর তারা আসছেন, তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন, ভুতুড়ে ভোটার ভোট দিয়ে চলে যাচ্ছেন। ভাবা যায়? এটাও কিন্তু বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র। বিরোধীদের হাতে আরও বড় অস্ত্র রয়েছে। আরজি কর শুধু নয়, এ রাজ্যে একের পর এক নারী নির্যাতন থেকে ধর্ষণ থেকে শুরু করে খুন রাহাজানি একের পর এক ঘটনা ঘটছে, যে ঘটনায় বিরোধীদের হাত শক্ত করছে। বিরোধীদের হাত শক্ত করছে আরও এরকম গরমাগরম অনেক ইস্যু রয়েছে। এবং শুধু তাই নয়, এ রাজ্যের কর্মসংস্থানের কোনো জায়গা নেই। পরিযায়ী শ্রমিক মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। শুধু বাংলায় কর্মসংস্থানের কোনো জায়গা নেই। 34 বছরের যে বাম আমলের বাম সরকার এ রাজ্যে শিল্পকে একেবারে ধূলিসাৎ করে যেমন দিয়ে গেছে, গত 15 বছরে শাসক দল তৃণমূল কংগ্রেস এ রাজ্যে একটা শিল্প পর্যন্ত আনতে পারেনি। শিল্প সম্মেলন হচ্ছে, বাণিজ্য সম্মেলন হচ্ছে, কিন্তু সেই সম্মেলনে কটা শিল্প এ রাজ্যে এসছে, কটা এ রাজ্যের বেকার তারা চাকরি পেয়েছে, কটা এ রাজ্যের শিক্ষিত যুবক যুবতী তারা এ রাজ্যে ছেড়ে চলে গেছে। তার কারণ এ রাজ্যে কর্মসংস্থানের কোনো জায়গা নেই। যোগ্য মেধা ছাত্রছাত্রীদের জন্য কোনো জায়গা নেই। ডাক্তারি পাস করছে বাংলা থেকে, চলে যাচ্ছে ভিন রাজ্যে। তার কারণ পরিকাঠামো নেই। স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে। স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে, যে কারণে বাংলার ছেলেমেয়েরা তারা চাইছে ভিন রাজ্যে চলে যেতে। এ রাজ্যে তাদের কর্মসংস্থানের কোনো জায়গা নেই। 26,000 চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়েছে। নতুন করে 5 বছর 7 বছর চাকরি করার পরে নতুন করে তাদের ইন্টারভিউতে বসতে হচ্ছে। এই প্রজন্মে ছেলে মেয়েদের সাথে 7-8 বছর আগে যারা পাস করেছিল তাদের একসাথে বসে চাকরির পরীক্ষা দিতে হচ্ছে। তার মধ্যে বেশ কিছু মানুষ মারা গিয়েছে, বেশ কিছু শিক্ষক তারা ইতিমধ্যেই মারা পর্যন্ত গিয়েছে। তার পরিবারগুলো কি হবে? সুপ্রিম কোর্ট তার নিজের মতো নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার নিজের দায়িত্বকে যথাযথ পালন করেছে? ব্যর্থ হয়েছে। শিক্ষার প্রতিটা জায়গায় একের পর এক দুর্নীতি। এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ থেকে শুরু করে প্রাথমিকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 27,000, 32,000, যদিও 32,000 বিচারাধীন, কিন্তু এই 32,000-এর মধ্যে কতটা ঝাড়াই বাছাই হবে?
কারণ বাক কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে স্পষ্টত জানিয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে। কেন এ রাজ্যে থাকবে? এ রাজ্যে থাকার মধুটা কোথায়? এ রাজ্যে থাকার কোনো ইচ্ছা যুবক যুবতীদের নেই। এ রাজ্যের যারা ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ, তারা বুঝতে পারছে প্রতিটা শিশু কোটি কোটি টাকা মাথায় ঋণ নিয়ে তারা জন্মাচ্ছে বাংলায়। এই বিষয়গুলোকে মানুষের ভাবতে হবে। মানুষের ভাবার সময় হয়ে গিয়েছে। গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, একটার পর একটা রাজ্য, যে রাজ্যগুলোতে বাংলার ছেলেমেয়েরা সেখানে পৌঁছে যাচ্ছে, বাংলার ছেলেমেয়েরা সেখানে কাজ করছে, পরিযায়ী শ্রমিক সেখানে চলে যাচ্ছে। এ রাজ্যে তাহলে রয়েছেটা কি? শূন্য, দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা, প্রমোটরি রাজ, সিন্ডিকেট, একের পর এক ঘটনা। কোনটা ছেড়ে কোনটা ধরবে? তাই 26-এর বিধানসভা নির্বাচনে মানুষ কিন্তু প্রস্তুত রয়েছে পরিবর্তন, এবং এই বাংলা পরিবর্তন দেখতে কিন্তু তাদের কাছে নতুন কোনো ঘটনা নয়। 2011 সালের আগে সপ্তম বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের একটাই স্লোগান ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। কিন্তু 2011 সালে সেই কৃষি এবং শিল্পকে ধূলিসাৎ করে দিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলো, এবং তারপর থেকে নতুন কি হয়েছে? কোথায় অগ্রগতি? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কোথাও কোনো রকম উন্নতি নেই। ফলে মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে বাসে, ট্রামে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় একটাই আলোচনা, কি করলেন গত 15 বছরে মুখ্যমন্ত্রী? কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে বেশ কিছু জিনিস রয়েছে, বেশ কিছু ইস্যু রয়েছে, যেগুলো মুখ্যমন্ত্রী তার সঞ্জীবনী হিসাবে ব্যবহার করতে চাইছে। প্রথম, লক্ষ্মীর ভাণ্ডার। গ্রাম বাংলার মানুষের কাছে 1000 টাকা, 1500 টাকা অনেক বড় একটা টাকা, যেখানে তারা প্রতিদিন রোজগার করে, যেখানে তাদের প্রতিদিন কর্মক্ষেত্রে যেতে হয়, মাঠে যেতে হয়, চাষের জমিতে যেতে হয়। কিন্তু এই টাকাটা তাদের মাঠে, কৃষি জমিতে যেতে হবে না, তারা বাড়িতে বসেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। একেবারে মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মানুষগুলো কি কোনো দিন চিন্তা করেছে 1000 টাকায়, 1500 টাকায় তারাও বিক্রি হয়ে গিয়েছে? ভাবেনি। তাদের কাছে সংখ্যাটা নয়, টাকাটাই বেশ মূল্যবান। এবং সেই কারণে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যে ইমেজ, তার যে গরিমা এখনো পর্যন্ত অটুট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে এসআইআরের মতন এই রকম একটা ভয়ানক, যেখানে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। 2002 সালে যারা ভোট দিয়েছিলেন এবং 2022 সাল পর্যন্ত যে সমস্ত নির্বাচন হয়েছে, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, পুরসভা, এই নির্বাচনগুলোতে সেই 2002 সালে যারা ভোট দিয়েছিলেন তার পরবর্তীতে কারা কারা ভোট দিলেন, কবে তাদের ভোটার লিস্টে নাম উঠল? সরকারি কর্মীরাও ছাড় পাবেন না, জেলে যেতে হবে। এই যে গড়মিলটা পাকিয়েছেন, তার জন্য জেলে যেতে হবে সরকারি কর্মচারীদের, যারা এই ধরনের ঘোটালা পাকিয়েছেন। তথ্য দিতে হবে, প্রমাণ দিতে হবে। এ রাজ্যের, এ দেশের তিনি নাগরিক। 2002-এর আগে, 2002-তে যারা ভোটার লিস্টে নাম তুলেছিলেন তাদের বয়স কারোর 40, কারোর 42, কারোর 48। কিন্তু 2002 সালের পরে যাদের বয়স মোটামুটি 18+ হয়ে গেছিল, অর্থাৎ কেউ 30 বছরে, কেউ 40 বছরে, কেউ 32 বছরে ভোটার লিস্টে নাম তুলেছেন, তাদের কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে। তাদের চিন্তার ব্যাপার রয়েছে। ইতিমধ্যেই মূলত বাংলাদেশ বর্ডার এরিয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানকার মানুষ কিন্তু ইতিমধ্যেই চিন্তায় পড়ে গেছে, ভোটার লিস্টে তাদের নাম থাকবে তো? কারণ এসআইআর হলে এই নামগুলো সব বাদ হয়ে যাবে। আমিও জানি না আমার নামটা থাকবে কি না, কিন্তু এসআইআর যে ফ্রেম করেছে, এসআইআর যে তথ্যের কথা বলছে, এসআইআর যে প্রমাণগুলো চাইছে, সেই 12টি প্রমাণ দিতে হবে। কিন্তু এই এসআইআরটাও মমতা ব্যানার্জির একটা মাস্টার স্ট্রোক থাকতে পারে। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন,
তাদের বাংলা বলার জন্য তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা অস্ত্র। কারণ বাংলার মানুষ বাংলাতেই ভোট দেবে, পশ্চিমবঙ্গে ভোট হলে পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেবে। এই ইস্যুটাকে জিইয়ে রাখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও যে বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে, ডিএ। সরকার বলছে আমরা ডিএ দিয়ে দিয়েছি, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে ডিএর এতগুলো টাকা দিতে গেলে সরকারের মাজা ভেঙে যেতে পারে। এবং সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র, যেটা ইতিমধ্যেই খেলেছেন, পাড়ায় সমাধান। পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মূল তার চিন্তা, মূল যে তার মাথা থেকে এসছে, যে এই পাড়ায় সমাধানের মধ্যে পাড়ায় জেঠু কাকু রাম শ্যাম যদু মধু যারা আছে তারা আমার ছাতার তলায় আসছে। তো কারা আসছে না? প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভোটার লিস্ট দেখে কার কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটাও কিন্তু জানার চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু তাও বলে দিচ্ছি, বিরোধীদের হাতে যে অস্ত্র, বিরোধীদের হাতে যে ইস্যু রয়েছে, এই ইস্যুকে মধ্যমণি করে যদি বিরোধীরা সঠিক পথে চলে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই পরিবর্তন। এবং এই পরিবর্তন থেকে কেউ আটকাতে পারবে না। 34 বছরের সরকার যদি পড়ে যেতে পারে, কংগ্রেস সরকার যদি পড়ে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়তে বেশি সময় লাগবে না। তাই পরিবর্তন হবেই। আজ এই পর্যন্তই। আবারও নতুন এপিসোড নিয়ে আমি হাজির হব ষষ্ঠী চট্টোপাধ্যায়।